প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। সম্পদ বেড়েছে ৮ গুণ, নিজ নামে জমি কিনেছেন ২৪২ শতক। শিবগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যেকটা মানুষ চায় যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলো অভাব তো তাকে পূরণ করতে হবে। মন্ত্রী শালম আসবে এখানে, তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, এই জায়গা থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং আগে পরে কেন জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবেই। আমি আর ওই কোম্পানির মধ্যে নাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। পঞ্চগড়ের আটোয়ারিতে খাল পুনঃখনন কাজে নানা অনিয়মের অভিযোগ। প্রকল্প বাস্তবায়ন কমিটি নিয়েও বিতর্ক। কাজ করার কথা ছিল শ্রমিক দিয়ে, কিন্তু শ্রমিক না দিয়ে ভেকু মেশিন দিয়ে খাল খনন করে। শোনা মুখে শুনতেছি যে আমি বলে সদস্য সচিব। এই নোয়াখালীতে দিনে দুপুরে অস্ত্রের ঝনঝনানি, বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং, বাড়ছে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। আর মাইদর করি সিঞ্জু করি লই যায় আর দিয়ে আই উঠতাম চাই না দেখার আর গুলি করি। এলাকার মধ্যে অস্ত্র পাই গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। বগুড়ার শিবগঞ্জের জন্য বরাদ্দ এবং প্রতিমন্ত্রী শাহে আলমের নামে ২৪২ শতক জমি ক্রয় ঘিরে বিতর্কের উৎস কি? অভিযোগ, ক্ষমতা পাবার পর নিজ নামে কিনেছেন জমি। ৩টি ইউনিয়নের নামকরণের ক্ষেত্রেও করেছেন স্বজনপ্রীতি। বিষয়গুলো নিয়ে সরেজমিন অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। প্রতিমন্ত্রীর সঙ্গেই খোলাখুলি কথা বলেছেন তিনি। তার দাবি, বিষয়গুলো রাজনৈতিক ষড়যন্ত্র। অস্বীকার করেছেন সব অভিযোগ। ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে দেখুন বিস্তারিত। বগুড়ার নতুন উপজেলা মোকামতলা। এখানকার লস্করপুর কাশীপুর মৌজার ২৪২ শতকের এই জমির মালিক কে? মীর শালম জমি কিনছে। এখানে অনেক যে লোকজন নিয়ে উনি আসছিল, এখানে উপজেলা হওয়ার কথা। কালকেও শুনলাম যে আরও কিনবি, শহরের জন্য কিনবি, বা ওই সামনে যদি পায় মীর শালম কিনবি। বর্তমানে এই জমির বাজার মূল্য শতক প্রতি ২.৫ লাখ টাকা। স্থানীয় মঞ্জুর রায়হান রোজের কাছ থেকে এই জমি কেনা হয় ৬ কোটি টাকায়। এপ্রিলের শেষ দিকে জমিটি কেনা হয়েছে মীর শাহে আলমের নামে, যখন তিনি প্রতিমন্ত্রী। মারা যায়, তা যাওয়ার পরে এখন তার বেড়া থাকে, তো কয়েক বছর খাইল। এবারে হঠাৎ করে শুনি যে বিক্রি হয়ে গেছে। বলে কি হ্যাঁ, মীর শাহ আলম বলে ৭.৫ বিঘা আর ওইদিকে ২.৫ বিঘার মতন রাস্তা সহ, রাস্তা মেন রাস্তা পর্যন্ত ওইদিকে রাস্তার জন্য এই মোটা ২.৫ বিঘা কেনা, তাতে ওই মোটামুটি ১০ বিঘার মতন সম্পত্তি। বগুড়ার শিবগঞ্জে একটি হেলিপ্যাড বানানো হয়েছে, যার খরচ ১,৯০ লাখ টাকা। জেলা পরিষদের অনুকূলে বিশেষ বরাদ্দে হচ্ছে এই হেলিপ্যাড। ৪ জুন এ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। হেলিকপ্টার নামবি, সেজন্য করেছে। হেলিকপ্টারে কে আসবে? এখন কে মন্ত্রী আসবে? মন্ত্রী শালম আসবে এখানে, তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, এই জায়গা থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহির মাজার। নারী মুসল্লিদের বিশ্রামের জন্য সেখানে শেড নির্মাণ করতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী ও মাজার কমিটির উপদেষ্টা মীর শাহে আলম। এজন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ করান ৭৪ লাখ টাকা। অথচ সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় যে কোনো ধরনের স্থানীয় অবকাঠামো নির্মাণে প্রত্নতত্ত্বের আপত্তি, আর বিষয়টি গণমাধ্যমে চলে আসায় এখন সে কাজ বন্ধ। পাগলা পাগলের থাকার জায়গা হয়তো, আর অন্য লোকজন আবাসিক লোকজন তো আসে জায়গার পায় না, হুট করিয়া তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয় কাজ হবে এটা জানেন, কিন্তু এটা ডিজাইনটা সম্পর্কে হয়তো কারো এটা জেলা পরিষদ ডিজাইনটা তাদের কাছে ডিজাইনটা আছে, এবং ঠিকাদার যে কাজ করতেছে তারাই হয়তো জানে। প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা শিবগঞ্জে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদ, অডিটোরিয়াম, নারী পুরুষের জন্য আলাদা ক্রীড়া একাডেমি। যেসব রাস্তা এতদিন ছিল আধা কাঁচা, সেগুলোর ইটের সোলিংয়ের কাজে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি টাকা। যদিও এলাকার মানুষ চান পাকা রাস্তা। গাড়ি
পাকা ভালো হয়। ঢালাই দেওয়াটা উত্তম। হয়তো ব্লকে একটা উল্টে গেল, গাড়ি ঘোড়া যাতায়াত করতে আরও অসুবিধা বেশি হয়। বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি ৭৪ কোটি টাকার প্রকল্প শুধু প্রতিমন্ত্রীর উপজেলা শিবগঞ্জে গেছে বলে অভিযোগ। আরও বলা হয়, ঘুরে ফিরে ঠিকাদারির কাজ পেয়েছে তার ছেলে সহ নিকটজনেরাই। কাজ করতেছে, অনেকেই করতেছে, এবং সবাইকে যে জোর জুলুম করে সেই রকম না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাদের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমি নিজেও ঠিকাদার, আজ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত লাইসেন্সে কোনো কাজ করতে, আমরা কিনে কাজ করতেছি। হয়তো কেউ কাজ পেলো, যদি আমরা বলে কয়ে যদি দেয়াইতে দিল, না দিলে নাই। যদিও এলাকার মানুষ বলছেন এ বরাদ্দ পর্যাপ্ত নয়, তাদের আরও দরকার। কারণ ১৭ বছর এ এলাকা ছিল ন্যূনতম উন্নয়ন বঞ্চিত। আমাকে এটা উদ্যোগ নিয়েছে যে এটা উন্নয়ন করলো, আগে তো কিছুই হয়নি। ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেকটা মানুষ চায়, যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলি অভাব তো তাকে পূরণ করতে হবে। বরাদ্দটা এখানে প্রপার ইউজ করা হয়, এটা আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। কিন্তু যদি জনস্বার্থে ব্যবহার না হয় বা এটা কুক্ষিগত হয়ে যায় দলীয়ভাবে, তাহলে এটা। উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে প্রশ্ন, লটারি পদ্ধতি হওয়ার পরও কাজগুলো কেন ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠানই পেয়েছে? ওনার ছেলের যে নামে যে লাইসেন্সটা রয়ে গেছিল, অনেকেই তার রাজনৈতিক কর্মীরা ব্যবহার করতেছে। ওনার হয়তো মানা করা উচিত ছিল, আগে থেকে মানা করা উচিত ছিল, উনি হয়তো বুঝতে পারে নাই। আগে হয়তো সে আমার গাবতলী বা আমার সিরাজগঞ্জ বা শেরপুরের লোক আশা করতো, এখন এরা চায় আমরাই করব। এই একটা থাকে, এখানে মন্ত্রীর কোনো সে থাকে না। মন্ত্রী হয়তো রিকোয়েস্ট করে যে কাজটা পাইছে সে মির্জা কনস্ট্রাকশন সিরাজগঞ্জ, হয়তো এই ভদ্রলোক বলতে যে আপনার নামেই হোক, আপনার ইতেই হোক, কাজটা আমি করি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, উন্নয়ন কাজ বন্টনে প্রতিমন্ত্রীর কোনো প্রভাব নেই। প্রভাব বলতে তো আপনার ওইভাবে যে সিনিয়ে নেবে বা নিজেটা, ওটা তো কোনো প্রভাব না। তদবিরটা থাকতেই পারে। আমিও যখন আমার তদবির যদি বলি যে স্যার আমার এখানে ভিতরে মসজিদটা লাগবে, এই তদবির, এটা তো আর অন্য কিছু না। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শুরু ৩টি নতুন ইউনিয়ন নিজ বংশ ও ছেলেদের নামে নামকরণ করা নিয়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণশুনানির আয়োজন পরিণত হয় স্বতঃস্ফূর্ত ভোটাভুটিতে। নিজেদের ইউনিয়নের নাম এখন নিজেরাই ঠিক করছেন এলাকাবাসী। নাম কি চান ইউনিয়নের? রহবল চাই। এখন যেটা দিছিল ওইটা চান নাই? না, ওটা আমি রহবল কয়া তো চাচ্ছি। ইউনিয়নের নাম কি চান? রহবল। রহবল চান? রহবল, সবাই রহবল চান। এছাড়া এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ নিজের নামে করার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, সেগুলোর বেশিরভাগই তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে নামকরণ করা। মীর শাহে আলম তখন আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে 2009 সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। স্থাপিতগুলো তো অনেক আগে, 11, 12 কলেজ স্কুলগুলো 3, 4 এগুলো তো অনেক আগে। আপনি বাড়ির নেম প্লেটটাই দেখেন 2005 সাল। রাস্তাঘাট রিপেয়ার হচ্ছে, স্কুল তো আছে আমাদের পারিবারিকভাবে এগুলো স্কুল আছে। সঠিক বেঠিক মিলিয়ে এসব অভিযোগের জবাব চাই আমরা প্রতিমন্ত্রীর কাছে। তার দাবি, এগুলো বগুড়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। যত ষড়যন্ত্র বাধায় আসুক না কেন, বগুড়ার ঘাটতি পূরণের যে এটুকু উন্নয়ন করবার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন, তদবির করার প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার বলার প্রয়োজন, আমি সহ বগুড়ার 7 এমপি সবসময় বলতে থাকবো ইনশাল্লাহ। লাস্ট 3-4 মাসে কি আপনার নামে কোনো জমি কেনা হয়েছে মোকামতলায় 242 শতক রোজ নামে কারো কাছ থেকে? আমার নামে ঠিক না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে। আমার ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবং আগে পরে কেন, জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবেই। কারণ আমার লিমিটেড কোম্পানি তো, আমি আর ওই কোম্পানির মধ্যে নাই। কমপ্লেক্স অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। অথচ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় মীর শাহে আলমের নিজের স্থাবর সম্পদ ছিল মাত্র 31.13% জমি। তার স্ত্রীর নামে 26% আর নির্ভরশীল 2 ছেলে মেয়ের কোনো জমিই ছিল না। প্রতিমন্ত্রী হওয়ার পর গেল 3 মাসে স্থাবর সম্পদ বেড়েছে 8 গুণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ। ঢাকার সেনানিবাসে অবস্থিত পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়, ফলে সেই সকল অনুষ্ঠানে আপনাদেরকেও দায়িত্ব পালন করতে হয়।
তবে এই ধরনের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই কিছুটা জটিলতাপূর্ণ। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। উপস্থিত সুধীবৃন্দ, সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। প্রিয় গার্ডস সদস্যবৃন্দ, আমি আশা করব পিজিআর এর মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। পরিশেষে পিজিআর এর গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকের এই দিনে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন কমিটি থাকলেও সদস্যরাই জানেন না তারা কমিটিতে। শতাধিক শ্রমিকের পরিবর্তে খাল পুনঃখনন চলে স্কেভেটর দিয়ে। এমনকি সরেজমিনে খালের উপর কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার ইউএনওর চোখে ধরা পড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির আওতায় দেশজুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইজিপিপি কর্মসূচির আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়ও শুরু হয় খাল পুনর্খনন, বরাদ্দ 52 লাখ টাকা। বাস্তবায়নের জন্য গঠন করা হয় 7 সদস্যের কমিটি। 43 দিনের প্রকল্পে কাজ করার কথা 119 জন শ্রমিকের, অথচ কমিটির অনেক সদস্যের অভিযোগ তারা জানেনই না কমিটিতে আছে তাদের নাম। চেয়ারম্যান সাহেব আমার সাথে কোনোদিন এই ব্যাপারে বসে নাই, যে মেম্বার সাহেবের দেখেন বসেন, এটা এই বরাদ্দ, এটা সেই শোনা মুখে শুনতেছি যে আমি বলে সদস্য সচিব এই প্রোগ্রামের এই কর্মসূচি। আমাকে না জানিয়ে খাল খননে কমিটিতে রেখেছে। আমি শুনেছি কাজ করার কথা ছিল শ্রমিক দিয়ে, কিন্তু শ্রমিক না দিয়ে ভ্যাকুম মেশিন দিয়ে খাল খনন করে। আমাদের এলাকায় খাল খনন কর্মসূচিতে আমাকে না জানিয়ে সদস্য করা হয়েছে। এখানেই শেষ নয়, স্থানীয়দের অভিযোগ স্ক্যাভেটর দিয়ে খনন করা হয়েছে পুরো খাল। এখনো শ্রমিকরা পাননি পূর্ণ মজুরি। খননকৃত মাটি তুলে রাখা হয়েছে খালের দুপাশে আবাদি জমির উপর, এতে বিঘ্নিত হচ্ছে চাষাবাদ। এছাড়া খালের উপর নির্মাণাধীন কালভার্টেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। একদিন কাজ হয়েছে মজুরি দিয়ে, তারপরে দেখলাম ওই যে মাটি ঘুরা একটা উৎকল, ওইটা নিয়ে আসে কাজ করে চলে গেল। 119 জন শ্রমিক এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে। এই শ্রমিক দিয়ে কাজ করার কথা, কিন্তু না, এখানে কাজ করছে হচ্ছে ভেকু গাড়ি দিয়ে। দুই পাশে দুইটা রাস্তা এমন বড় কইছে সেগুলো ভাঙে যেতে পারে। আর ওই গাছ লাগাইছে, মাটিটার দুই পাশে এমন করে গাছ লাগাইছে, যদি ওই গাছগুলো বড় হয় মাটিটা আবাদ করা খুব সমস্যা হয়ে যাবে। 99% মানুষের এটা ভালো হয় নাই, কারণ যতটুকু সরকারি জায়গা অতটুকু উনি কিন্তু খরিয়ে নিয়ে নিছি, যে
মাটিটা রাখছে সেই মাটিটা আমাদের জনগণের উপর। অবশ্য ইউপি চেয়ারম্যানের সাফাই, সরকারি বিধিমালা মেনেই করা হচ্ছে প্রকল্পের কাজ। একই দাবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারও। কৃষকরা যেটা বলছে এটা আমার মনে হয় না জানে না শুনেই তারা মন্তব্য করেছে, কারণ কৃষকদের নিয়েই তাদের জমি মাপা হয়েছে। সরকারের যতটুকু জমি আছে অতটুকুর মধ্যেই দুই পাশের ধার, কিয়দাংশ কৃষকের সদিচ্ছায় কিছু কিছু মাটি তাদের উপর পড়ে গেছে হয়তোবা। অনিয়ম হচ্ছে বাট এরকম না, ওইখানে কিছু খোয়া ছিল একটু কম মানে সেটা আমরা চেঞ্জ করে আমরা পরে ভালো খোয়া নিয়ে কাজ করছি এবং আমাদের লোক সার্বক্ষণিক থেকে ওখানে কাজ দেখাশোনা করে আমাদের। সরজমিনে কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি চোখে পড়ে ইউএনওরও। তদন্ত কমিটি গঠন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। খাল খননে কোনো অনিয়ম থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও। এই কালভার্টের মান যাচাইয়ের জন্য আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি আমাকে খুব দ্রুতই 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবে যে কালভার্ট যেটা এস্টিমেট ধরা হয়েছে এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে কিনা। প্রকল্পের উদ্দেশ্য ছিল জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষকদের উপকার করা, কিন্তু অনিয়মের কারণে সেই উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 4 মাস পর আবার চালু হয়েছে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল। আবারও তো ফ্লাইট চালু হলো, এই নিয়ে যাত্রী ও মন্ত্রীরা কি বললেন একটু জানাবেন। যেটি আমি এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যেই গেটটা দিয়ে আসলে আন্তর্জাতিক যাত্রীরা বের হন ঠিক সেখানে আছে এবং সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যাত্রীরা তারা বের হয়েছেন যারা ম্যানচেস্টার থেকে আসলে সরাসরি সিলেটের ফ্লাইট, যে ফ্লাইটটি মার্চের 1 তারিখে বন্ধ হয়ে গিয়েছিল এবং এরপর থেকে আমরা প্রবাসীদের মধ্যে খুব দেখেছি এবং তারা সরকারের বিভিন্ন স্থানে আসলে তার দাবি জানিয়েছেন এই ফ্লাইটটা যাতে চালু হয়। অবশেষে আসলে তাদের দাবির মুখে সেই ফ্লাইটটা চালু হয়েছে এবং এই চালুর সময় আমরা দেখেছি যে বিমান এবং পর্যটন মন্ত্রী তিনি এখানে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির তারা উপস্থিত ছিলেন এবং বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম যেটি বলেছেন যে এই বিমানটি যাতে আর বন্ধ না হয় সেজন্য আসলে তারা প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এরকম আশাবাদ তারা জানিয়েছেন। আমরা একটু চেষ্টা করব যে একজন যাত্রীর সাথে সরাসরি কথা বলে, আমরা সরাসরি যুক্ত আছি। আচ্ছা, এই যে বিমানের যে সরাসরি আসলেন সেটি আপনাদের জন্য আসলে কতটা সুবিধাজনক? আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক, কারণ আমরা ইউকেতে থাকলেও আমরা তো ইউকেটাও তো অনেক বড় দেশ, তো হিথ্রোটা হয়ে গেছে লন্ডনের কাছাকাছি। আমরা যারা নর্থ ইংল্যান্ডে থাকি আমাদের জন্য ম্যানচেস্টার ভেরি কনভেনিয়েন্ট, সময় কম লাগে এবং আমরা পরিবার পরিজন নিয়ে আমরা সরাসরি সিলেটে আসতে পারি, অনেক কনভেনিয়েন্ট। নিশ্চয়ই তাদের কথাটা শুনছিলেন, তারা এই বিমান আবারও চালু হয় তারা আসলে খুশি প্রকাশ করেছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে এই যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি যাতে অন্য কোনো কারণে আর বন্ধ না হয় সেই দাবিগুলো জানিয়েছেন এবং যারা এই আয়োজনের সাথে ছিলেন বিমান পর্যটন মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা তারাও বলেছেন যে এই যে রুটের যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি যাতে চালু থাকে সেজন্য তাদের সর্বোচ্চ সব ধরনের চেষ্টা থাকবে। যেটি নাবিল, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীতে চলছে অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি আর প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ব্যবহৃত হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র। যদিও পুলিশ বলছে অভিযান চলছে নিয়মিত। গত 9 জুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক নামে এই যুবককে এভাবেই দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। শুধু এই ঘটনায় নয়, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এমন ঘটনা এখন জেলাবাসীর কাছে নতুন আতঙ্ক। আর মারধর করি, চিন্তিত করি, লই যায় হরে দিয়ে আই উঠতাম চাই না, দেখে তারা আর গুলি করি। এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি এবং প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রের যোগান, বেচাকেনা এবং ব্যবহারে উৎসাহ দিচ্ছে প্রভাবশালী কিছু ব্যক্তি। তাদের আশ্রয় প্রশ্রয়ে গড়ে উঠছে অস্ত্রনির্ভর কিশোর গ্যাং। উঠতি বয়সী কিশোরদের একটি অংশ সহজেই জড়িয়ে পড়ছে সহিংসতার এই সংস্কৃতিতে। এতে নিরাপত্তাহীনতায় জনমনে বাড়ছে উদ্বেগ। এলাকার মধ্যে অস্ত্র পাওয়া গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে। অবৈধ অস্ত্র এগুলা দিয়ে
ছিনতাইকারী করতে আছে, খুন করতে আছে। এলাকাতে অস্ত্র বাড়ে গেছে, আমরা দোকানদাররা বা সাধারণ মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। গত এক মাসে জেলার বিভিন্ন এলাকায় ঘটেছে একাধিক গুলির ঘটনা, এতে আহত হয়েছে কয়েকজন। বিভিন্ন অভিযানে দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। তবে স্থানীয়দের দাবি, মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় থামছে না অবৈধ অস্ত্রের বিস্তার। তো সন্ত্রাসী তো অনেক বড় হাত আছে, অনেক বড় গ্যাং হেগো, এটা কিশোর গ্যাং, এদের পিছনে অনেক প্রভাবশালী লোক ছিল, অনেক বড় ভাই আছে। পুলিশে একটা প্রকৃত আসামি ধরতে পারতেছে না, উল্টা আসামিরা আমাদের ধমকি দিতেছে। এই ছেলেগুলিরে যারা অবৈধ অস্ত্র বহন করার জন্য সাহস, উৎসাহ অথবা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, তাদেরকে লালন পালন করতেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। পুলিশ বলছে অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত করতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসে বেশ কয়েকটি গোলাগুলি ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনায় মামলা হয়েছে, সংশ্লিষ্ট থানাগুলিতে মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং কয়েকটি ঘটনায় আসামি আটকও হয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।